হাই এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে তোমাদের ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং এ স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। সেটা আরেকটি সাজেশনের ভিডিও, যেমনটা কথা দিয়েছিলাম কিছু সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে। যাই হোক, আজকের যে বিষয় সাজেশন নিয়ে তোমাদের মাঝে আমি আসলাম, সেই বিষয়টি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় উচ্চ মাধ্যমিক স্তরের, সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। এই সাবজেক্টের সাজেশন আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম। মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের বলবো। 100% সিউরিটি দিচ্ছি, এখান থেকে প্রশ্ন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে, এটুকু একদম কনফার্ম। গতবারও আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা ইউটিউবে গিয়ে চ্যানেলে গিয়ে গতবারের সাজেশনটা 2023-এর প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখতে পারো যে আমি যতগুলো প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটি প্রশ্ন এসেছিল। আমি 8টা প্রশ্ন বলেছিলাম, সেই 8টি প্রশ্নই কিন্তু পরপর 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু এসেছিল। সুতরাং এবারেও কিন্তু সেই নিয়মের অন্যথা হবে না। এবারও কিন্তু সেই প্রশ্নগুলো, আমি যে প্রশ্নগুলো এবার বলবো সেই প্রশ্নগুলো অবশ্যই আসবে। মাইসেলফ সন্দীপ দত্ত, and you are watching your YouTube channel Easy Mate Learning। আর দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। একদম প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলবো, তোমরা জানো যে বড় প্রশ্ন যেগুলো হয়, আগে বলি এই যে সাজেশনটা আমি দিচ্ছি এটা কিন্তু শর্ট কোশ্চেনের সাজেশন নয়। শর্ট কোশ্চেনের সাজেশন যদি পেতে চাও তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কেবলমাত্র বড় প্রশ্নের সাজেশন। 5টি বড় প্রশ্ন আসবে, আমরা সবাই জানি। 8 মার্কস করে থাকবে, 5 8 40। এই 40 মার্কের যেই বড় প্রশ্ন আসবে, বর্তমানের ভিডিও, আজকের ভিডিও আমি সেই 40 মার্কের উপরে কিন্তু সাজেশন দিতে চলেছি। এবং আবারও বলছি, একদম 100% কনফার্ম থাকো, এখান থেকে প্রশ্ন আসবেই। বেশি প্রশ্ন বলবো না, মাত্র কয়েকটি প্রশ্ন আমি কিন্তু তোমাদের সামনে আজকে আলোচনা করতে চলেছি। আর দেরি করবো না, আমি একদম প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। একেবারে প্রথমে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো। ঠিক আছে, এর সাথে একটা রিলেটেড প্রশ্ন আছে প্রায় একই রকম, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটি পার্থক্য আমাদের কিন্তু পড়তে হবে। এরই একটি অথবাতে একটি প্রশ্ন আসে, প্রত্যেকবারই প্রশ্নের একটি অথবা আসে। সেটি আমি যেটা রেখেছি সেটা হচ্ছে বিশ্বায়নের রূপ বা প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, যদি তোমরা কেউ চাও যে আমি আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্নটা পড়বো না, আমি বিশ্বায়নের রূপ বা প্রকৃতি এই প্রশ্নটা আমি পড়বো, তাহলে কিন্তু একদম 100% এটা কমন পেয়ে যাবে। অর্থাৎ বিশ্বায়নের রূপ বা প্রকৃতি এটা কিন্তু 100% আসছে। এবং প্রথম যে প্রশ্নটা বলেছি, যেহেতু ওখানে দুটো প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাও পরীক্ষায় আসতে পারে, বা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটাও পরীক্ষায় আসতে পারে। দুটো পড়তে হবে ওটা পড়লে, কিন্তু ওর অথবাতে যেটা আসছে বিশ্বায়নের রূপ বা প্রকৃতি, একটা প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো, যে কোনো একটি প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পাচ্ছই 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। যাই হোক, আমি পরের যে প্রশ্নটা চলে যাব। প্রথমে বলি, এই প্রশ্নে কোনো বার দেখা যাচ্ছে অথবা দিচ্ছে, কোনো বার কিন্তু এই প্রশ্নের কোনো অথবা থাকছে না। 2022-এ এই প্রশ্নের অথবা ছিল, কিন্তু তার আগের বছর কিন্তু অথবা ছিল না। যে কোনো একটি প্রশ্ন এসেছিল যার কোনো অথবা ছিল না, এবং 2023 সালেও কিন্তু একটি প্রশ্ন এখান থেকে এসেছিল। অর্থাৎ যে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, সেখান থেকে আমি দুটো প্রশ্ন দিচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নের তোমাদের 2024 সালের পরীক্ষায় অথবা থাকতে পারে, নাও থাকতে পারে, ধরে নাও অথবা থাকতে পারে। যাই হোক, প্রথম যে প্রশ্নটা দিচ্ছি একদম ধরে নিতে পারো কনফার্ম 100% আসতেই পারে। সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধীজি সত্যাগ্রহ যে আন্দোলন করেছিলেন, সেই সত্যাগ্রহ আন্দোলনের উপর একটি টিকা কিন্তু চাইছে, বা তার সেই ধারণা বা কনসেপ্ট, সত্যাগ্রহ মানে কি ছিল, এই সম্পর্কে কিন্তু একটি টিকা বা একটি প্রবন্ধ রচনা করতে বলতে পারে। আর একই সাথে আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি এর সাথে, সেটা হচ্ছে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। যদি তোমরা কার্ল মার্কস পড়ো, তবে দুটো তত্ত্ব তোমাদের পড়তে হবে। একটি হচ্ছে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, এবং একটি হচ্ছে কার্ল মার্কসেরই ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব। অর্থাৎ এই দুটো তত্ত্ব পড়লে এখান থেকে একটি প্রশ্ন এবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, আমি এর পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এর পরের প্রশ্নটা, যেটা ধরে নাও এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান 2024-এ চলেই এসেছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রত্যেকেই প্রশ্নটা ভালো করে এবং মনোযোগ সহকারে পড়বে। এরই অথবা একটি আমি প্রশ্ন দিয়েছি,
সেটা হচ্ছে ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা একবার দেখে যাও, কম গুরুত্বপূর্ণ কিন্তু এটাও আসলেও আসতে পারে। এরপরে আমি যে প্রশ্নটার দিকে যাচ্ছি, এই প্রশ্নটা এবার ধরে নাও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় চলে এসেছে। আমার মনে হয় যেটুকু দীর্ঘদিনের পড়ানো বা সাজেশন করার অভিজ্ঞতা থেকে এটুকু বলছি, এই প্রশ্নটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা। সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? তোমরা জানো মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি উনি প্রবর্তন করেছিলেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? একই সাথে একটা লেজুর আছে, সেটা হচ্ছে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। এই যে কথাটি, এর যথার্থতা নির্ণয় করো বা এই কথাটি বিশ্লেষণ করো, এমনও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এবং একই সাথে তোমার রিলেটেড একই রকম প্রশ্ন, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি, সেটার কিছু ভালো দিকও আছে, কিছু আবার খারাপ দিকও আছে। রিলেটেড একটা প্রশ্ন করতে বলবো, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের একই সাথে দেখে যেতে হবে, কারণ প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের সাথে এটা কিন্তু রিলেটেড, একেবারে কাছাকাছি আন্তঃসম্পর্কযুক্ত একটি কোশ্চেন। এরই অথবাতে আমি একটা প্রশ্ন রেখেছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে এক কক্ষ বা দ্বিকক্ষ, এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট যে আইন সভাগুলো হয়, সেই আইন সভার গুলির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা একবার দেখবে। এবং সাজেশনের সর্বশেষ যে প্রশ্ন, যে মডিউলে চলে যাচ্ছে একেবারে লাস্টের, যেটা 5 নম্বর প্রশ্ন বলছি, সেটা হচ্ছে ভারতের কোন অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। ধরে নাও এই প্রশ্নটা চলে এসেছে, ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। একেবারে খুব গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নটা আমি পড়ার অনুরোধ জানাচ্ছি। এরই অথবাতে একটি প্রশ্ন থাকে, প্রত্যেকবারই থাকে। এবার যে প্রশ্নটা আসতে চলেছে, হয় ভারতের লোক আদালত সম্পর্কে তোমাকে বলতে পারে যে লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো, অথবা ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালত। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা পড়লে, আমি যে প্রশ্নগুলো কিছুক্ষণ আগে আলোচনা করলাম, বললাম এই ভিডিওতে, আশা করছি তোমরা 100% কমন পাবে, অথবাও কমন পাবে। অর্থাৎ মূল প্রশ্ন তো কমন পাচ্ছই, তার সাথে সাথে যে অথবা গুলো থাকছে সেগুলো 100% কমন পাবে বলে আমার আশা। আমি একদম এই ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে আসছি। এখানে আমি দুটো কি তিনটে আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। অর্থাৎ যারা ধরো একটু দুর্বল ছাত্র বা ছাত্রী আছো, যারা সারা বছর হয়তো খুব বেশি পড়া হয়নি, বা অনেকে আছো যাদের প্রাইভেট টিউশন যারা নিতে পারোনি, বা নানা কারণে পড়াশোনার মধ্যে থাকতে পারোনি, আমি তাদের কয়েকটা প্রশ্ন আমি একেবারে খুব ছেকে দিচ্ছি বলতে পারো। তারা যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাবে, সবচেয়ে কম পড়াশোনা যারা করেছো আমি তাদের কথা বলছি। যারা বেশি পড়াশোনা করেছো তারা কিন্তু আমি এক্সট্রা কিছু কোশ্চেন দেবো, সেই এক্সট্রা কোশ্চেন গুলো পড়বে। এক্সট্রা কোশ্চেন দেওয়ার আগে আমি যে প্রশ্নগুলোর উপরে দিক নির্দেশ করছি, যে প্রশ্নগুলো এবার আসন্ন, আর একবার বলছি, বিশ্বায়নের রূপ বা প্রকৃতি পড়ে যাও, কার্ল মার্ক্সের যে দুটো তত্ত্ব পড়ে যাও, যে কোনো একটা পরীক্ষা আসবে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী পড়ে যাও, আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পড়ে যাও, হাইকোর্টের গঠন ও কার্যাবলী পড়ে যাও। এগুলো পড়লে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। এবার আমি অতিরিক্ত দু একটি প্রশ্ন আমি সংযোজন করব, সেই দুটো আমি কয়েকটা বলি, এটাও তোমরা দেখে যেতে পারো। কারণ কলেজের স্তরে, উচ্চ মাধ্যমিকের পরে তো কলেজ, তোমাদের নতুন একটা দিগন্ত খুলে যাবে। নতুন শিক্ষানীতি চালু হয়েছে 2023 সাল থেকে, তোমরা প্রত্যেকেই জানো। ফলে অনেকেই আছো যারা পলিটিক্যাল সায়েন্স নেবে, প্রচুর ছাত্রছাত্রী, আগে নিত না, এখন প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই বিষয়টাকে কলেজ স্তরে কিন্তু রাখছে। আগে উচ্চ মাধ্যমিক স্তরেও এই সাবজেক্টটা কম রাখতো, এখন বেশি রাখছে। এবং কলেজ স্তরেও কিন্তু এই সাবজেক্টটা এখন প্রচুর পরিমাণে কিন্তু ছাত্রছাত্রী তাদের পছন্দের বিষয় হিসাবে কিন্তু পলিটিক্যাল সায়েন্সকে রাখছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, যেহেতু কলেজেও এই ব্যাপারটা অনেকে নিয়ে পড়বে, অনেকে অনার্স করতে পারো, অনেকে পাস কোর্সে রাখতে পারো, তাই এই বিষয়টা সম্পর্কে একটু জানলো, একটু যদি আমরা জানি, একটু বেশি বেশি জানি, একটু বেশি পড়ি, তাহলে কিন্তু অসুবিধার কিছু নেই। সুতরাং তাদের কথা মাথায় রেখেই আমি কিছু এক্সট্রা কোশ্চেন দেবো, এবং তারা সেগুলো পড়বে। আশা করছি তোমাদের কিন্তু কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, এবং বর্তমান পরীক্ষাতেও কাজে লাগবে। কারণ আমাদের যে এমসিকিউ এবং এসএকিউ গুলো আসবে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বড় প্রশ্ন পড়ার মাধ্যমে আমরা সেগুলোর অ্যান্সার কিন্তু করতে সক্ষম হই অনেক ক্ষেত্রে। এটা কিন্তু আমরা বারে বারে দেখেছি। অর্থাৎ বড় প্রশ্ন একটা পড়ে গেছি, ধরো পরীক্ষায় আসেনি সেই বড় প্রশ্ন, হতেই পারে, কিন্তু সেই বড় প্রশ্ন পড়ার কারণে আমরা কিন্তু বেশ কয়েকটি এমসিকিউ এবং এসিকিউর উত্তর করতে সক্ষম হব। সুতরাং এই এক্সট্রা কোশ্চেন গুলো যারা একটু পড়তে পারো, যারা একটু পড়তে ভালোবাসো বলতে পারো, সাবজেক্টটাকে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু সেই এক্সট্রা কোশ্চেন গুলো পড়বে। আমি এক্সট্রা কোশ্চেন গুলো একবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার অধ্যক্ষ ভারতের, যেটা আমরা জানি যে আমাদের যে ভারতীয় পার্লামেন্টের দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে লোকসভা, নিম্ন কক্ষের নাম, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। এই নিম্ন কক্ষ যে লোকসভা, সেই লোকসভা যিনি চালান,
যিনি পরিচালনা করেন তাকে বলা হয় স্পিকার বা অধ্যক্ষ, ঠিক আছে। সেই অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী, এই প্রশ্নটা আমি দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন যেটা দিচ্ছি, আমি একটু আগে লোকসভা রাজ্যসভার কথা বলছিলাম, অর্থাৎ পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের কথা বলছিলাম। এই দুই কক্ষের মধ্যে একটা সমন্বয় চলে, এই দুই কক্ষের মধ্যে কিন্তু একটা সহযোগিতা মাধ্যমে কিন্তু আমাদের এই সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা পরিচালিত হয়, আমরা প্রত্যেকে জানি। ধরো কোনো একটা বিল প্রথমে ধরো লোকসভায় আসলো, তারপরে সেটাকে রাজ্যসভাতেও পাশ হতে হয়, অর্থাৎ এককভাবে লোকসভা বা এককভাবে রাজ্যসভা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করতে পারে না, অর্থাৎ এরা মিলেজুলে কাজ করে। ভারতের পার্লামেন্ট বলতে আমরা বুঝি রাষ্ট্রপতিকে, আমরা বুঝি লোকসভাকে, আমরা বুঝি কিন্তু রাজ্যসভাকে। সুতরাং এই তিনে মিলে কিন্তু কাজ করে। সুতরাং পার্লামেন্টের এই যে উভয় কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এদের মধ্যে কিন্তু একটা সহযোগিতামূলক একটা সম্পর্ক রয়েছে, নিবিড় একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এই দুই কক্ষের সম্পর্ক তোমরা একবার পড়ে যাও, অর্থাৎ এই পার্লামেন্টের যে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভা, এই দুইয়ের মধ্যে যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কের উপরে একটু পড়ে যাও, কাজে লাগতে পারে, ঠিক আছে। আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্নের আজকের, এগুলো কিন্তু এক্সট্রা প্রশ্নের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ভারতের কোন অঙ্গরাজ্যের যে বিধানসভাগুলো থাকে সেই বিধানসভার যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষের ভূমিকা বা সেই অধ্যক্ষের ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু পড়বে, অর্থাৎ এক্সট্রা আমি তিনটে প্রশ্ন দিলাম। একটা হচ্ছে লোকসভার অধ্যক্ষের কার্যাবলী, একটা হচ্ছে যে কোনো রাজ্যের বিধানসভা যারা চালান সেই বিধানসভার অধ্যক্ষের কার্যাবলী, আর একটা বলেছি পার্লামেন্টের যে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এই উভয় কক্ষের কিন্তু যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আমি আলোচনা করতে বলেছি। সুতরাং আজকের ভিডিওতে আমার সাজেশন বলা মোটামুটি শেষ। সুতরাং বুঝতেই পারছো খুব বেশি প্রশ্ন আমি বলিনি, এক্সট্রা গুলো বাদ দিতে পারো। যাদের পড়াশোনা একটু কম হয়েছে, প্রস্তুতি একটু কম হয়েছে, তারা এক্সট্রা প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বে। তারা মেইন যে প্রশ্নগুলো বলেছি এবং ভিডিওর মাঝে আমি যে সাজেশনটা দিয়েছি তার ভেতর থেকেও আমি 5টা প্রশ্ন কিন্তু বলে দিয়েছি। সেই 5টা প্রশ্ন তারা কিন্তু ভালো করে পড়ো, সেই 5টি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। যাই হোক, আর ভিডিও আমি দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু, যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি ভবিষ্যতে আরো কোনো সাবজেক্টের সাজেশন পেতে চাও, সেটা মাধ্যমিক স্তরে হতে পারে, উচ্চ মাধ্যমিক স্তরে হতে পারে, বা কলেজ স্তরেও কিন্তু হতে পারে, অর্থাৎ কলেজ স্তরে বিভিন্ন বিষয়েও কিন্তু চ্যানেলের পক্ষ থেকে সাজেশন বানানো হয় এবং সেই সাজেশন কিন্তু ইউটিউবে আপলোড করা হয়। সুতরাং সেরকম যদি আরো সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দেবে, যাতে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই সাজেশন সম্পর্কে জানতে পারে এবং তারা নিজেদের মতো করে প্রস্তুতি চালাতে পারে। আজকে আর বেশি কথা বলে ভিডিও দীর্ঘায়িত করব না। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, প্রত্যেকে পরীক্ষায় সাফল্য পাও তথা জীবনে সাফল্য পাও, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।